গল্পের নাম অন্তদহন। রাইটার DRM সোহাগ। পর্ব সংখ্যা 11। পেজ DRM সোহাগ হানি। আসমানি নওয়ান জহুরি চোখে আকাশের দিকে চেয়ে আছে। আকাশ দুয়াঙুলের সাহায্যে কপাল ঘষে, এরপর গলা ঝেড়ে বলে, প্রচণ্ড ক্ষুধা লেগেছে। টেনশনে ভুলভাল বলে ফেলেছি। আমাকে একটু সাদা পান্তা খেতে দাও। কথাটা বলে আকাশ অসহায় মুখ করে তাকাল। সে এখন ওর টেনশনে ভুলভাল বলছে। আকাশের কথা শেষ হতেই শিমু শব্দ করে হেসে ফেলল, সাথে সন্ধ্যা ও ঠোঁট প্রসারিত করে হাসে। সাদা পান্তা নাম বোধহয় আজ প্রথম শুনল দুজন। শিমু হাসতে হাসতে বলে, আকাশ ভাইয়া, পান্তা যে সাদা হয় এটা তুমি না বললে জানতেই পারতাম না। আকাশ শিমুকে কিছু বলতে গিয়েও থেমে যায়। দৃষ্টি তার ডানদিকের সোফায় বসা হাস্যোজ্জ্বল সন্ধ্যার দিকে আটকে যায়। সন্ধ্যার গালে সৃষ্ট সেইটল আকাশের চোখে মুখে একরাশ মুগ্ধতা এনে দেয়। আসমানি নওয়ান এগিয়ে এসে আকাশের কপালে হাত ছোঁয়ালে আকাশ সম্বিত ফিরে পায়। দ্রুত সন্ধ্যার থেকে দৃষ্টি সরিয়ে নিয়ে তার মায়ের দিকে তাকায়। আসমানি নওয়ান চিন্তিত কণ্ঠে বলেন, তোমার কি জ্বর আইছে? জ্বর আইলে তুমি উল্টাপাল্টা বকো। আকাশ তার মায়ের হাত কপাল থেকে সরিয়ে দিয়ে বলে, উফ মা, আমি ঠিক আছি। প্রচণ্ড ক্ষুধায় এমন হচ্ছে। তুমি প্লিজ কিছু খাবার ব্যবস্থা কর। আসমানি নওয়ান আর কিছু বললেন না। তাপমাত্রা স্বাভাবিক। ছেলের কথা মেনে নিলেন। হয়তো ক্ষুধার জন্যই এসব বলছে। তবে অবাক হলেন একটুখানি। আকাশ সাধারণত এভাবে তার কাছে কিছু খাওয়ার আবদার করে না। মা হিসেবে তিনি আজ অবাক হলেও খুশি হয়েছেন বেশি। অতঃপর জিজ্ঞেস করেন, কি খাইবা? আকাশ মৃদুস্বরে বলে, ভাত। আসমানি নওয়ান আর কিছু বললেন না। আকাশের পছন্দের ডাল ভাত রাঁধতে চলে গেলেন। আকাশ মাছ মাংস যতটা রুচি করে খায়, তার চেয়ে অনেক বেশি পছন্দ করে খায় ডাল ভাত। আসমানি নওয়ানের ভালো লাগে, তার ছেলে খাওয়া দাওয়ার দিক থেকে তার মতোই হয়েছে। বাঙালিদের সেই গ্রাম্য খাবারগুলো খুব পছন্দ করে আকাশ। তবে আকাশের বাবা উল্টো। আসমানি নওয়ানের সাথে আকাশের খালা ড্রয়িং রুম থেকে বেরিয়ে গেলে সন্ধ্যা নিজেও উঠে দাঁড়ায় যাওয়ার জন্য, সাথে শিমু সঙ্গ দেয়। আকাশ আর চোখে একবার তাকালো সন্ধ্যার দিকে। বিড়বিড় করল, কি ডেঞ্জারাস মেয়ে। ড্রয়িং রুম একদম ফাঁকা হয়ে গেলে আকাশ স্বস্তির নিঃশ্বাস ফেলে। টিভি অফ করে রিমোট টেবিলের উপর রেখে দেয়। দৌড়াতে দৌড়াতে দুহাতে পাঞ্জাবির হাতা নেমে এসেছে। আকাশ ড্রয়িং রুম থেকে বেরিয়ে যেতে যেতে দুহাতের পাঞ্জাবির হাতাকনুই এর উপর পর্যন্ত গুটিয়ে নেয়। চোখে মুখে কিছুটা বিরক্তি। এমন বলদদের মতো দৌড়ে এখন নিজেকে দুটো থাপ্পড় দিতে ইচ্ছে করছে। ভাবল, এই বাড়িতে আর টিভি রাখা যাবে না। ডান হাত উঠিয়ে চাপ দাড়ির তুলনায় সামান্য বড় দাড়ির ভাঁজে হাত বুলায়। সন্ধ্যার ঘর পাস করতে গিয়ে হঠাৎই চোখ পড়ে, দরজা খোলা। সন্ধ্যা বেডের উপর বসে কিছু করছে। আকাশের কিছু মনে পড়ল। অতঃপর নিঃশব্দে সন্ধ্যার ঘরে প্রবেশ করে। সন্ধ্যা খুব সুন্দর করে মেহেদি দিয়ে দিতে পারে। শিমু এটা জানতে পেরে মেহেদির কোণ আনতে গিয়েছে। সে সন্ধ্যার থেকে মেহেদি দিয়ে নিবে। সন্ধ্যা দুপা ভাঁজকর বেডের উপর বসে আছে। বা হাতে পায়ের নখ খুঁটছে। আকাশ সন্ধ্যার থেকে একটু দূরে দাঁড়িয়েছে। দুহাত আড়াআড়িভাবে ভাঁজ করে রেখেছে। প্রায় মিনিট দুই সন্ধ্যার করা অকাজ দেখল সে। এরপর গলা ঝাড়লে সন্ধ্যা দ্রুত মাথা উঁচু করে।
আকাশকে দেখে অবাক হয়। আকাশ চোখ ছোট ছোট করে বলে, পায়ের নখ খেতে চাও? যেভাবে হাত লাগিয়েছ, মনে তো হচ্ছে মুখ লাগাতে আর 2 সেকেন্ডও সময় নিবে না। সন্ধ্যা দ্রুত তার পায়ের নখ থেকে হাত সরিয়ে নেয়। আকাশ দেখল, দুহাত প্যান্টের পকেটে গুজে গম্ভীর স্বরে বলে, তোমাকে সালাম দিতে বলেছিলাম। মনে নেই? বেয়াদব মেয়ে। সন্ধ্যা ঢোক গিলল। আকাশ চোখ ছোট ছোট করে জিজ্ঞেস করে, যারা কালো জাদু করে তাদের সাথে তোমার কি কোনো কানেকশন আছে? আকাশের লাস্ট কথা শুনে সন্ধ্যার চোখমুখে অঢেল বিস্ময় ভর করে। আকাশ উত্তরের অপেক্ষায় যেন। সন্ধ্যা শুকনো ঢোক গিলল। এত উদ্ভট কথা সে এই জন্মে শোনেনি, যত উদ্ভট কথা এই কয়দিনে আকাশের মুখে শুনেছে। আকাশ ডান পকেট থেকে একটি ছোট্ট বক্স বের করে সন্ধ্যার দিকে এগিয়ে দিয়ে বলে, নাও। সন্ধ্যা একবার আকাশের হাতে থাকা বক্সটির দিকে তাকায়, আরেকবার আকাশের দিকে তাকায়। আকাশ বিরক্ত হয়ে বক্সটি বেডের উপর রেখে বলে, আকাশ নওয়ান কারো কাছে ঋণী হয়ে থাকে না। তোমার নূপুর ফিরিয়ে দিলাম। কথাটা বলে আকাশ আর 1 সেকেন্ডও এখানে দাঁড়াল না। দরজার কাছে গিয়ে আরেকবার পিছু ফিরে তাকায়, সন্ধ্যা চুপচাপ বক্সটির দিকে চেয়ে আছে। আকাশ বিরক্ত হল, সন্ধ্যা বক্সটি খুলে দেখছে না বলে। কিছু বলতে গিয়ে ও জিভ গুটিয়ে নিল। আকাশ ভাবে, মেয়েটা কি আসলেই কালো জাদু জানে? মেয়েটার আশেপাশে আসলো তার এত হাঁসফাঁস লাগে, এটা সে নিজেকেও বোঝাতে পারে না। চরম বিরক্ত সাথে মেজাজ খারাপ হয়। সিদ্ধান্ত নিল, এই মেয়ের সাথে আর কোনো কথাই বলবে না। বলতে হবেও না। আপাতত সে প্রচুর ব্যস্ত থাকবে। আর এসব ফালতু হাঁসফাঁস থেকেও মুক্তি পাবে। আকাশ এখানে আর দাঁড়াল না। দ্রুত পায়ে তার ঘরে যাওয়ার জন্য পা বাড়ায়। যাওয়ার সময় বিরক্তি আর রাগে সন্ধ্যার ঘরের দরজা ডান হাতে উল্টোদিকে ধাক্কা দেয়, ফলস্বরূপ বেশ জোরেসোরে শব্দ হয়। সন্ধ্যা ঝাঁকি দিয়ে দরজার পানে তাকালে কাউকে দেখে না। কিসের শব্দ হল বুঝল না। আকাশের দিয়ে যাওয়া নূপুরের বক্স খোলে সন্ধ্যা। ভেতরে একজোড়া নূপুর। নূপুরটি রূপার। সন্ধ্যা দেখেই চিনতে পেরেছে। সে বুঝল, সেদিন তার পায়ের নূপুর পড়ে যাওয়ায় আকাশ তাকে এই নূপুর দিয়েছে। ডান হাতে নূপুর জোড়া উঁচু করে ধরল। এরকম হাজারটা দিলও তার ভাইয়ের দেয়া ভালোবাসায় ঘেরা নূপুর কি আর পাবে সে? কথাটা ভাবতেই সন্ধ্যার ভেতর থেকে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। তবুও এই নূপুরজোড়া পেয়ে সন্ধ্যার মুখে একটুখানি হাসি ফুটল, কারণ জানে না সে। শিমু সন্ধ্যার পাশে বসে বলে, হাসছ কেন ভাবি? শিমুকে দেখে সন্ধ্যা নিজেকে স্বাভাবিক করে। শিমু সন্ধ্যার হাতে খেয়াল করতেই সন্ধ্যার হাত থেকে নূপুর জোড়া নিয়ে অবাক হয়ে বলে, ওয়াও! নূপুরটা কি সুন্দর! কোথায় পেলে? খালামণি দিয়েছে? সন্ধ্যা মাথা নাড়িয়ে না বোঝায়। শিমু ভ্রু কুঁচকে তাকায়। আসার আগে আকাশকে এদিক থেকে যেতে দেখল। তাহলে কি? অতঃপর আগের চেয়েও বিস্ময় কণ্ঠে বলে, আকাশ ভাইয়া দিয়েছে? সন্ধ্যা বেড থেকে শিমুর ফোন নিয়ে তার নূপুর পড়ে যাওয়ার কাহিনী লেখে, আকাশ কেন দিয়েছে সবই লিখে শিমুকে দেখায়। শিমু লেখাগুলো পড়ে বলে, ও এবার বুঝলাম। সে যাক, নূপুরজোড়া মারাত্মক সুন্দর। তুমি আমার কাজিন বা ফ্রেন্ড হলে আমি এটা ডাকাতি করতাম। কথাটা বলে শিমু হেসে ফেলল। সন্ধ্যা হেসে ইশারায় বলে, তুমি চাইলে এটা নিতে পারো।
শিমু হাসতে হাসতে বলে, পাগল নাকি? কেউ কিছু দিল সেটা অন্যকে দিতে নেই। আমি তো ডাকাতি তখন করতাম যদি তারা নিজের টাকায় কিনত, বুঝেছ? সন্ধ্যা মৃদু হেসে মাথা নাড়ায়। এরপর মেহেদির কোণ নিয়ে শিমুকে মেহেদি পরিয়ে দিতে শুরু করে। হাতের যত কাজ আছে, সন্ধ্যার মোটামুটি সব হাতের কাজ খুব নিখুঁত হয়। পরদিন ঘড়ির কাঁটায় জানান দেয় বিকাল ৫টা। আকাশ তার অফিসে বসে মনোযোগ সহকারে কাজ করছে। আকাশের পিয়ে বায়ান আকাশকে সালাম দিল, আকাশ সালামের উত্তর নেয়। বায়ান মৃদুস্বরে বলে, স্যার, একটা কথা ছিল। আকাশ চেয়ারে হেলান দিয়ে ভ্রু কুঁচকে বলে ফেল। বায়ান আমতা আমতা করে। আকাশ বিরক্ত হয়ে বলে, ওয়াশরুম ওদিকে। আগে পেট পরিষ্কার করে এসো যাও। বায়ান থতমত খেয়ে তাকায়। মাথায় নাড়িয়ে বলে, স্যার, আমার বাথরুম চাপেনি। আকাশ সাথে সাথে প্রশ্ন করে, তাহলে কি চেপেছে? কোষ্ঠকাঠিন্য রোগীদের মতো করছ কেন? বায়ান অসহায় চোখে তাকাল। অতঃপর ঢোক গিলে বলে, স্যার, আমার একজন হেল্পার হলে ভালো হয়। আকাশ চোখ ছোট ছোট করে তাকাল। পিয়েরও হেল্পার লাগে জানতো না তো। বায়ান মৃদুস্বরে বলে, সে থাকলে আমার অনেক উপকার হতো। বাসায় অসুস্থ মা থাকে। মেয়েটি আমার পরিচিত। আকাশ বেশ কিছুক্ষণ বায়ানের দিকে চেয়ে মৃদুস্বরে বলে, ওকে। এরপর তার কাজে ব্যস্ত হয়। বায়ান খুশি হয়। অফিস রুম থেকে বেরিয়ে সকালের ফোনে একটি মেসেজ দেয়, কনফার্ম হয়ে গিয়েছ। এবার তুমি দ্রুত শহরে চলে এসো। বিকালের রোদ পড়ে যাওয়ার পর সকাল আর নীরা দুই বান্ধবী গ্রামের মাঠে বসে আছে। তুই জানতি না আকাশ নওয়ান সন্ধ্যার স্বামী? নীরা কথায় সকাল রেগে বলে, আমি কিভাবে জানব? আমি ভেবেছিলাম ওর এক বুড়োর সাথে বিয়ে হয়েছে। এত সুন্দর ছেলের সাথে বিয়ে হয়েছে জানলে ওই সন্ধ্যাকে গর্তে ঢুকিয়ে রাখতাম। সকালের কথা নীরার ভালো লাগল না। সৎ বোন হোক, বোন তো। সন্ধ্যাকে দেখতেই পারে না মেয়েটা। নীরা বলে, মেয়েটা তোদের বাড়িতে অনেক কষ্ট করেছে। ওখানে গিয়ে ভালো থাকলেই ভালো। তোর বাপ মাওকে দেখতে না পারলেও বিয়েটা ভালো জায়গায় দিয়েছে। মেয়েটা অনেক ভালো। কথাটুকু বলতেই সকাল নীরার গালে থাপ্পড় মেরে দেয়। নীরা গালে হাত দিয়ে অবাক হয়ে তাকায়। সকাল চোখ পাকিয়ে বলে, আমার বান্ধবী হয়ে ওর সাফাই গাইস কেন? ঘুরতে নিয়ে গেলাম আমি, আর ভালো হয়ে গেল ও। ছোট থেকে সবসময় ওর প্রশংসা শুনতে শুনতে কান পচে গেল। ওর অত্যাচারে বাইরেই বেরোতে পারি না। নীরা বসা থেকে দাঁড়িয়ে যায়। রেগে বলে, সন্ধ্যার অনেক গুণ, সেটা আমরা এই গ্রামের সবাই জানি। তুই তো পারিস চারটে গিলতে। আর ঘুরতে ঘুরতে গিয়ে সমান সমান টাকা দিয়েছি। তোর টাকায় যায়নি আমি। আমার বাবার টাকা আছে। খবরদার খোটা দিবি না। সকাল রেগে তাকায়। হঠাৎই হেসে বলে, তোদের সন্ধ্যার জীবন জাহান্নাম বানিয়ে ছাড়ব আমি, শুধু দেখ। নীরা ভ্রু কুঁচকে তাকায়। এই স্বার্থপর মেয়েটা আবার কি করবে? অতঃপর বলে, কি করবি তুই? সকাল বসা থেকে উঠে বলে, আকাশ নওয়ানের অফিসে চাকরি পেয়েছি। এখন ভাব। কথাটা বলে গুনগুন করতে করতে জায়গাটি প্রস্থান করে। নীরার সন্ধ্যার জন্য খারাপ লাগল।
এই সকাল সন্ধ্যাটাকে শান্তি দিল না। এখানে থাকতে ও কত জ্বালাত। নেহাতই সন্ধ্যা ভালো মেয়ে বলে কিছু বলতো না। চোখের পলকে আরো দুদিন পেরিয়ে গেল। বিকেলের আকাশে একটু একটু করে মেঘ জমছে। সন্ধ্যা বেলকনিতে দাঁড়িয়ে খুব মনোযোগ দিয়ে মেঘলা আকাশপানে চেয়ে আছে। মেঘ জমতে মজতে বিকালের আকাশ ঘুটঘুটে অন্ধকার হয়ে আসলো। ঝিরঝির বৃষ্টি পড়তে শুরু করে। সন্ধ্যা গ্রিলের ফাঁক দিয়ে দুহাত মেলে দেয়। মুখে হাসি ফুটল। বৃষ্টি তার খুব পছন্দ। শিমু আর শিমুর মা আরও দুদিন এখানে থেকে সন্ধ্যাকে তাদের বাড়ি নিয়ে যাবে বলেছে। সন্ধ্যার পরনে হলুদ রঙের একটি কুচি করে পরা সুতি শাড়ি। মাথায় আঁচল টানা। আলতা দিয়েছে। শিমু তাকে যে আলতা দিয়েছিল সেই আলতা দুপায়ে দিয়েছে। কোনো কারণ নেই। দিতে ইচ্ছে করছিল, তাই দিয়েছে। সন্ধ্যার আলতা পছন্দ বলে সৌম্য মাঝে মাঝেই সন্ধ্যার জন্য আলতার কৌটা এনে সন্ধ্যার হাতে ধরিয়ে দিত। সন্ধ্যা খুশি হয়ে সৌম্যর দুগাল টেনে দেখাতো, তুমি অনেক ভালো ভাইয়া। সৌম্য হেসে সন্ধ্যার কান টেনে বলতো, এত পাম কই পাস? সন্ধ্যা মাথা নেড়ে বোঝাতো, সে সত্যি বলছে। কথাগুলো ভেবে সন্ধ্যা মৃদু হাসল, সাথে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। বৃষ্টির গতি বাড়তে দেখে সন্ধ্যার বৃষ্টিতে ভেজার ইচ্ছে জাগল। ইচ্ছেকে দমাল না। আসমানি নওয়ান, শিমু, শিমুর মা ঘুমিয়েছে, এরকম পরিবেশে সবার ঘুম আসলো ও সন্ধ্যার আসেনি। সন্ধ্যা বেলকনি থেকে ঘরে এসে দুহাতে শাড়ি উঁচু করে তার আলতা রাঙা পায়ের দিকে দৃষ্টি দেয়। এক পায়ে নূপুর না থাকায় কেমন খালি খালি লাগল। নূপুর পরার অভ্যেস সন্ধ্যার অনেক আগে থেকে, সেখানে মাঝে মাঝে পায়ে আলতা দেয়। এখন আলতার সঙ্গে পায়ে নূপুর না থাকায় সন্ধ্যার একটুও ভালো লাগল না। অনেক ভেবেচিন্তে জোরতা নিয়ে আকাশের দেয়া নূপুর জোড়া বের করে বক্স থেকে। মেঝেতে বসে সৌম্যর দেয়া একটি নূপুর খুলে বক্সটিতে রেখে দেয়। এরপর আকাশের দেয়া নূপুর দুটি দুপায়ে পরে নেয়। সন্ধ্যা খুব মনোযোগ দিয়ে নূপুর দুটি দেখল। উজ্জ্বল রূপালী চেইন নূপুর এটি। সূক্ষ্ম জালির মতো নকশা। একাধিক ছোট ছোট চেইন একসাথে বোনা হয়েছে, যা সন্ধ্যার কাছে ভীষণ স্নিগ্ধ লাগল। এরপর মেঝে থেকে উঠে ঘর থেকে বেরিয়ে যায়। ছাদে পা রেখে সন্ধ্যা আশেপাশে তাকায়। বৃষ্টির বেগ প্রচুর। হালকা ঠান্ডা বাতাসে সন্ধ্যার মাথা থেকে আঁচল পড়ে যায়। সন্ধ্যা আশেপাশে তাকাল। বৃষ্টির দাপটে অস্পষ্ট লাগলেও সন্ধ্যা দেখল আশেপাশের সব ছাদ ফাঁকা। সন্ধ্যা ছাদের মাঝখানে গিয়ে দাঁড়ায়। কতদিন পর বৃষ্টির পানি গায়ে পড়ল। সন্ধ্যা ছাদের চতুর্পাশে ফাঁকা জায়গাগুলো হাতের কাছে যা পেল, সেসব দিয়ে বন্ধ করে দিল। এর কারণ ছাদে বৃষ্টির পানি জমা হবে। সন্ধ্যা ছাদের মাঝখানে এসে দাঁড়ায়। বৃষ্টির বেগ আরও বেড়েছে। সন্ধ্যার হাসি দীর্ঘ হয়। ডান হাতে শক্ত খোপা খুলে দেয়। এরপর তার স্বভাবসুলভ একটুখানি নাচতে শুরু করল। আহামরি ভালো নাচতে পারে এমন নয়, শুধু নিজের ভালো লাগার জন্য মাঝে মাঝে এমন করে। আকাশ ঘুমিয়েছিল। ঘুম থেকে উঠে বৃষ্টি দেখে ছাদে এসেছে। কিন্তু দরজায় দাঁড়িয়ে সামনে পা বাড়াতে গিয়ে ও থেমে যায়। স্তম্ভিত চোখে সামনে তাকায়। হলুদ রঙের শাড়ি পরিহিত সন্ধ্যা, বাম কাঁধে শাড়ির আঁচল, আলতা রাঙা দুপায় নূপুর। আকাশ তার কিনে আনা নূপুর এক দেখাতেই চিনতে পারল। হাঁটুর নিচ পর্যন্ত ঘনকালো কিচকিচে চুলগুলো সন্ধ্যার নাচের সাথে দুলছে। ছাদে জমা পানি জমে সন্ধ্যার গিরা পর্যন্ত এসে ঠেকেছে।
সন্ধ্যা দুহাত মেলে মাথা উঁচু করে কয়েকবার লাফ দেয়, ফলস্বরূপ চারদিকে পানি ছিটিয়ে যায়। সন্ধ্যার মুখের আরও দীর্ঘ হয়। সন্ধ্যা হঠাৎই উল্টো ঘুরে নিচু হয়ে ছাদে জমানো পানি ছিটিয়ে দেয়, পানির কণাগুলোর স্থান হয় আকাশের মুখে। আকাশ বাদিকে মুখ ফিরিয়ে চোখ বুজে নেয়। দরজার কাছে সন্ধ্যা আকাশকে দেখে বিস্ময় চোখে তাকায়। ঠোঁট লেপটানো হাসি মিলিয়ে যায়। দ্রুত সোজা হয়ে দাঁড়ায়। অর্ধেকের বেশি চুল কাঁধ পেরিয়ে ডান পাশে এসে জায়গা করে নিয়েছে, যা হাঁটুর অনেকটা নিচ পর্যন্ত। সন্ধ্যা মাথা নিচু করে নেয়। তার হাত পা কাঁপছে লজ্জায়। ঢোক গিলে শাড়ির আঁচল টেনে নেয় মাথায়। যদি অভিজে গিয়েছে, তবু ও বেশ কসরত করে মাথায় একটুখানি টেনে নিল, যার মাথার অর্ধেকের বেশি বাইরে বেরিয়ে থাকল। বৃষ্টির গতি প্রচুর। সন্ধ্যা মাথা নিচু করে স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছে, কি করবে বুঝতে পারছে না। ডান হাতে সামনে আসা লম্বা চুলগুলো একটু একটু করে পিছনো দিকে দেয়। আকাশ নীরব দৃষ্টিতে সন্ধ্যার পানে চেয়ে। সে কি রিয়েকশন দিতে ভুলে গিয়েছে। তার মনে হলো এত বড় চুল সে এই প্রথম সন্ধ্যার মাথায় দেখল। দৃষ্টি সন্ধ্যার পানে ঘুরছে। শ্যামলা গরনের মেয়েটির মুখে অগণিত বৃষ্টির পানির কণা, যা অনবরত বেয়ে পড়ছে। ভেজা শাড়ি গায়ে লেপ্টে আছে, তবে সুতি হওয়ায় ততটা খারাপ লাগছে না। দুপায়ের আলতার সাথে নূপুর আকাশের চোখে লাগল ভীষণ। সন্ধ্যা দুহাত কচলায়, অস্বস্তি ঘেরা মুখে মাথা উঁচু করে আকাশের দিকে তাকায়। আকাশের পরনে একটি নেভি ব্লু কালার ট্রাউজার, পেশিবহুল ফর্সা উদাম শরীর, চওড়া দুকাঁধ, দুহাত ট্রাউজারের পকেটে রাখা। হঠাৎ আকাশকে এভাবে দেখে সন্ধ্যা ভীষণ অস্বস্তিতে পড়ে যায়। সন্ধ্যা আকাশের দৃষ্টি অনুসরণ করলে মনে হল আকাশের দৃষ্টি তার পায়ের দিকে। এটা বুঝতে পেরে সন্ধ্যা তার দুপা গুটিয়ে নিতে চাইল। এতক্ষণ পানি জমা থাকলেও এখন কোনো দিক দিয়ে হয়তো ফাঁকা হয়ে গিয়ে পানিগুলো যেতে শুরু করেছে। এজন্য তার পা স্পষ্ট দেখা যাচ্ছে। সন্ধ্যা ঢোক গিলল। কতক্ষণ এভাবে থাকবে? নিজের সকল সংকোচ চেপে সন্ধ্যা ধীর পায়ে এগিয়ে যায় দরজার দিকে, উদ্দেশ্য ছাদ থেকে কোনোভাবে নেমে যাওয়া। আকাশ যেভাবে দাঁড়িয়েছিল সেভাবেই দাঁড়িয়ে রইল। সন্ধ্যা দরজার কাছে এসে দাঁড়ায়, মাথা নিচু তার। শরীর মৃদু কাঁপছে। আকাশের বাম পাশে একটুখানি জায়গা যেখান দিয়ে সন্ধ্যা দ্রুত পাশ করে পা রাখে সিঁড়িতে। আকাশ সাথে সাথে উল্টো ঘুরে দাঁড়ায়। সন্ধ্যা ভেজা গায়ে দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে নামছে। হাঁটুর নিচ পর্যন্ত লম্বা চুলগুলো সিঁড়ির প্রতিটি ধাপে লুটিয়ে পড়ছে। আকাশের সন্ধ্যার চুলগুলোর পানে চেয়ে হঠাৎই বিস্ময় কণ্ঠে বলে, এগুলো তোমার চুল? অর্ধেক সিঁড়ি নেমে যাওয়ার পর আকাশের কথায় সন্ধ্যার পা থেমে যায়। আকাশের বলা অযৌক্তিক কথায় সন্ধ্যা অবাক হয়। এগুলো তার চুল নয়তো, সে ধার করে এনেছে। কি অদ্ভুত! তবে সন্ধ্যা পিছু ফিরল না, বরং আবার ও পায়ের গতি বাড়িয়ে সিঁড়ি বেয়ে নামতে থাকে। লজ্জা, ভয়, সংকোচ সব মিলিয়ে মেয়েটি পালাতে পারলে যেন বাঁচে। আকাশ দুরন্ত সন্ধ্যার মিলিয়ে যাওয়া চুপচাপ দেখল। এরপর দীর্ঘশ্বাস ফেলে ছাদের মাঝখানে গিয়ে দাঁড়ায়। টানা বৃষ্টি ঝরছে, থামার নাম নেই। আকাশ বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে রইল চুপচাপ। চুল দাড়ি বেয়ে বৃষ্টির পানি টুপটুপ করে বক্ষে ঢলে পড়ে। আকাশ শান্তি পাচ্ছে না। মনে হচ্ছে হৃৎপিণ্ডের চিকিৎসা করাতে হবে। মারাত্মক প্রবলেম হয়েছে। আকাশ বিরক্তিতে বারবার এদিক ওদিক হাঁটতে লাগল। কিছুক্ষণ পর ভেজা গায়ে বড় বড় পা ফেলে সিঁড়ি বেয়ে নামতে থাকে, এই বৃষ্টির মধ্যেই সে বেরিয়ে যাবে।
সিদ্ধান্ত নিল আজ আর বাড়ি ফিরবেই না। হসপিটালে কেবিন ভাড়া করে ওখানে থাকবে। না, হসপিটালে কেন থাকবে, আনিকার বাড়ি গিয়ে ওর মাথা আগে টাক করবে। ডাইনিটা তার ডিভোর্স পেপার পুরো ছাই করে ফেলেছে। ওর জন্য এখন ওই মেয়ে তার বউ। আর এই মেয়ে বউ বলেই মেয়েটা তাকে রীতিমতো অসুস্থ বানিয়ে দিচ্ছে। এই মেয়ের জন্য মনে হচ্ছে তাকেই বাড়ি ছাড়তে হবে। বিড়বিড় করল, বেয়াদব মেয়ে, সালাম কালাম নেই। উল্টে আমাকে অসুস্থ বানাচ্ছে। কি বেয়াদব ভাবা যায়। সৌম্য সকাল সকাল সিলেটের মৌলভীবাজার থেকে বাসে উঠেছিল, আসতে আসতে বিকাল 4টা বেজে গিয়েছে। মুষলধারে বৃষ্টি হচ্ছিল, এজন্য সৌম্যর সিএনজি পেতে দেরি হয়েছিল, ফলস্বরূপ বেশ অনেকটা ভিজে গিয়েছে আর ফিরতেও লেট হল। সৌম্য তার মেসের সামনে একটি রিকশা থেকে মাত্র নামল। তার রুমের পাশের রুমে নক করে। রিহান দরজা খুলে সৌম্যকে দেখে অবাক হয়ে বলে, আজ আসবি, কল করলি না যে? সৌম্য মৃদুস্বরে বলে, ফোন অন করিনি। রুমের চাবি দে। রিহানের মন পড়ে, চাবি ইরা নিয়ে গিয়েছে। অতঃপর বলে, তোর ঘরের চাবি তোর ইরাবতী নিয়ে গেছে। সৌম্য অবাক হয়ে বলে, মানে? যা বললাম তাই। সৌম্য রেগে বলে, তুই চাবি দিলই কেন? রিহান ঘরের ভেতরে গিয়ে বলে, জোর করে নিয়েছে, কি করব? সৌম্য রিহানের ঘরে গিয়ে বিরক্তি কণ্ঠে বলে, চাবি রেখে যাওয়াই ভুল হয়েছে আমার। রিহান কিছু বলল না। সৌম্য রুমের বিদ্যমান সিঙ্গেল বেডের উপর বসে দুহাত জমা করে দুহাটুর উপর রাখে। মিটিং তিনেক পরই সৌম্য উঠে দাঁড়ায়। তার ব্যাগ থেকে একটি শার্ট, প্যান্ট বের করে ওয়াশরুমে গিয়ে শাওয়ার নেয়। এরপর দ্রুত বাইরে বেরোনোর জন্য পা বাড়ালে রিহান ভ্রু কুঁচকে বলে, কই যাস? তুই আসবি জানতাম না, তাই তোর জন্য মিল নিইনি। আগে বললে নিয়ে রাখতাম। সৌম্য কিছু বলল না। রিহান এগিয়ে এসে সৌম্যর হাত টেনে বলে, আরে কই যাস? আমি খাবার এনে দিচ্ছি বাইরে থেকে। তুই রেস্ট নে। সৌম্য বিরক্ত হয়ে বলে, কাজ বাড়িয়ে রেখেছিস, এখন রেস্ট করব কিভাবে? একটু থেমে বলে, আগামীকাল বনুকে এখানে আনব। রুমের তো 12টা বেজে আছে। চাবিটা নিয়ে আসতে হবে। রিহান অবাক হয়ে বলে, খোঁজ পেয়েছিস? সৌম্য রিহানের দিকে তাকায়। মুখে মলিনতার ছোঁয়া। দীর্ঘশ্বাস ফেলে বলে, পাইনি। তবে কালকে পাব। দোয়া করিস যেন বনুর খোঁজ পাই। কতদিন হয়ে গেল ওকে দেখি না। রিহান সৌম্যর কাঁধে হাত রেখে নীরব সান্ত্বনা দেয়। ধরনীর বুকে সন্ধ্যা নেমেছে। সৌম্য একটি ফাঁকা জায়গায় রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। ইরার ফোনে মেসেজ দিয়েছে। সাথে লোকেশন পাঠিয়েছে, সে যেখানে আছে। সৌম্য এই কয়দিনে তার ফোন কয়েকবার অন করেছিল মাত্র। তাছাড়া সবসময় বন্ধ করে রাখত। যখন ফোন খুলত, ইরার কত শত মেসেজ, কল নোটিফিকেশন ভেসে উঠত। সৌম্য মলিন মুখে ফোন হাতে বসে থাকত। ইরার কল আসলো দ্রুত ফোন অফ করে রাখত। কথাগুলো ভেবে সৌম্য দীর্ঘশ্বাস ফেলে। হঠাৎই ইরা এক প্রকার দৌড়ে এসে সৌম্যর গলা জড়িয়ে ধরে। সৌম্যর শরীর ঝাঁকি দিয়ে ওঠে। 2 সেকেন্ড পেরিয়ে যেতেই সৌম্য ইরাকে চিনল। ঢোক গিলে নেয় সৌম্য। ইরা দুপা উঁচু করে দুহাতে শক্ত করে সৌম্যর গলা জড়িয়ে ধরেছে। ফুপিয়ে কাঁদছে মেয়েটি। সৌম্য তার ডান হাত ইরার মাথায় রাখতে গিয়ে ও গুটিয়ে নেয়।
চোখ বুজে বহু কষ্টে কয়েকবার ঢোক গিলল। মৃদুস্বরে বলে, ইরা ছাড়। ইরা ছাড়ল না, বরং শক্ত করল হাতের বাঁধন। সৌম্য স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছে। বেশ কিছুক্ষণ পর ইরা সৌম্যকে ছেড়ে দুহাতে সৌম্যর গাল আগলে নিয়ে ভাঙা গলায় বলে, কোথায় হারিয়েছিলি তুই সৌম্য? আমি এই কয়েকটা দিন পাগলের মতো খুঁজেছি তোকে, কোথাও পাইনি। বল না, তুই কই হারিয়েছিলি? আর এমন করিস না সৌম্য। আম আমার দম আটকে আসে। সৌম্য ইরার বিধ্বস্ত মুখপানে চেয়ে রইল। ফর্সা মুখ টকটকে লাল হয়ে আছে, চোখ দুটো অসম্ভব লাল। সৌম্যর চোখে মুখে অসহায়ত্ব। চোখ বুজে লম্বা শ্বাস টেনে নিজেকে শক্ত করল। এরপর তার দুগাল থেকে ইরার হাত সরিয়ে দিয়ে সৌম্য নিজেই দুপা পিছিয়ে গিয়ে বলে, তুই আমার থেকে দূরে থাকবি ইরা, আর কতবার বলবো তোকে? ইরার ঝাপসা চোখে তাকালো সৌম্যর দিকে। আবারও সৌম্যর দিকে এগিয়ে গিয়ে করুণ কণ্ঠে বলে, আমি তোকে খুব ভালোবাসি সৌম্য। কেন বুঝেও বুঝিস না তুই? সৌম্য মৃদুস্বরে বলে, কারণ আমি তোকে ভালোবাসি না। কথাটা শুনতেই ইরা দুহাতে সৌম্যর শার্টের কলার ধরে চেঁচিয়ে বলে, তুই মিথ্যা বলছিস, মিথ্যুক তুই। আমাকে ভালোবেসে স্বীকার করিস না তুই। সৌম্য ঢোক গিলে ইরার দুহাত তার কলার থেকে ঝাড়া মেরে সরিয়ে দিয়ে শক্ত কণ্ঠে বলে, ভালোবাসি না আমি তোকে, বাসি না, ভালো বাসি না। বুঝলি তুই? ইরা কান্নামাখা চোখে সৌম্যকে দেখল। মাথা নিচু করে আশেপাশে কিছু খুঁজল। মেস থেকে আনা সৌম্যর সেই ডায়েরি, যেটা সে সাথে এনেছিল, হাতেই ছিল। পড়ে গিয়েছে হয়তো। রাস্তা থেকে ডায়েরিটি কুড়িয়ে নিয়ে সৌম্যর দিকে ধরে বলে, এবারে ও মিথ্যা বলবি? সৌম্য ইরার হাতে তার কেনা ছোট্ট ডায়েরিটির দেখে ঢোক গিলল। তেমন কিছুই লেখা নেই, আবার আছে ও। প্রথম পাতায় লেখা আছে, ইরাবতী, আমার লাইফের সবচেয়ে বড় মিথ্যা কথা শুনবি? তোকে একটুও ভালোবাসি না ইরাবতী। ডায়েরির একদম শেষ পাতায় লেখা, ইরাবতী তুই আমার নয়, তাই তোকে নিয়ে লেখার দুঃসাহস দেখাতে পারলাম না। ডায়েরির পাতাগুলো তবে ফাঁকাই থাকল, ঠিক যেভাবে সৌম্যর হৃদয় ইরাবতী বিহীন শূন্য থাকবে। ইরা কান্নামাখা গলায় বলে, কেন অস্বীকার করিস সৌম্য? আমার কিচ্ছু চাই না, শুধু তুই তোর সাথে রেখে দে না সৌম্য। সৌম্য ঝাপসা চোখে ইরার চোখের দিকে তাকিয়ে রইল। হঠাৎই উল্টো ঘুরে দ্রুত পায়ে সামনের দিকে হাঁটতে থাকে। ইরা ভ্রু কুঁচকে তাকিয়ে রইল। প্রায় 5 মিনিট পর সৌম্য একটি লাইটার কিনে আনে। ইরা কিছু বোঝার আগেই সৌম্য ইরার হাত থেকে ডায়েরিটা কেড়ে নিয়ে লাইটারের সাহায্যে ডায়েরিতে আগুন জ্বালিয়ে দেয়। ইরা ব্যাপারটা বুঝতে পেরে দৌড়ে গিয়ে ডায়েরিটা নিতে চায়, তার আগেই সৌম্য সেটি দূরে ছুঁড়ে ফেলে। ইরা সেদিকে দৌড় দিতে গেলে সৌম্য বা হাতে ইরার ডান হাত টেনে ধরে। এরপর বা হাতে ইরার মুখ তার দিকে ফিরিয়ে শক্ত কণ্ঠে বলে, ওই ডায়েরিটা যেভাবে পড়ছে, ঠিক সেভাবেই তোর প্রতি আমার ভালোবাসা পুড়ে ছাই হয়ে গিয়েছে। এবার আমাকে ভুলে যা ইরাব। বলতে গিয়ে ও আর বলতে পারল না সৌম্য। গলা ধরে আসে তার। ইরার টইটুম্বুর আখিতে দৃষ্টি মিললে সৌম্য ডানদিকে ঘাড় ফিরিয়ে চোখ বুজে নেয়। ইরা দুহাত সৌম্যর গাল তার দিকে ফিরিয়ে ভাঙা গলায় বলে, তুই মিথ্যে বলছিস সৌম্য। আমার কিচ্ছু চাই না। আমি তোর সাথে টিনের ঘরে থাকব, তুই আমাকে 3 বেলা খেতে দিতে না পারলে ও আমি একটু অভিযোগ করব না। তুই যেভাবে রাখবি, আমি সেভাবেই থাকব। আমি মধ্যবিত্ত সৌম্যর বউ হয়ে পুরনো, ছেঁড়া শাড়ি পরব। বিশ্বাস কর, আমার একটুও কষ্ট হবে না। তুই আমাকে শুধু একটু ভালোবাসবি সৌম্য। সৌম্য শক্ত হয়ে দাঁড়িয়ে রইল।
চোখ খুলল না। ইরা আবার ও সৌম্যর গলা জড়িয়ে ধরে কান্নামাখা গলায় বলে, বল না সৌম্য, আমায় ভালোবাসবি তুই? সৌম্য চোখ বুজে রেখে দৃঢ় কণ্ঠে বলে, পারব না। ইরা সৌম্যর কথা শুনে কাঁদতে কাঁদতে সৌম্যর পায়ের কাছে বসে পড়ে, দুহাতে সৌম্যর বাম পা আঁকড়ে ধরে সৌম্যর উরুতে কপাল ঠেকিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে বলে, আমায় ফিরিয়ে দিস না সৌম্য, আমি তোকে ছাড়া মরে যাব রে। তোর ভালোবাসা ছাড়া আমি বাঁচতে পারব না। চল না সৌম্য, আমরা বিয়ে করে নিই। কথাগুলো বলে আর ফুপিয়ে কাঁদতে থাকে। সৌম্য নড়ল না একটুও, একটি টু শব্দটিও করল না। বুকের হাড়গুলো সব যেন একসাথে চেপে আসছে। সৌম্যর নিঃশ্বাস নিতে কষ্ট হয়। দমবন্ধ লাগছে তার। বন্ধ চোখের পাতা বেয়ে নোনাজল গড়িয়ে পড়ার আগেই সৌম্য ডান হাতের শার্টের হাতা দিয়ে চোখ মুছে নেয়। চোখ খুলে অন্ধকার আকাশপানে তাকায়। দৃষ্টিজোড়া আবার ও ঝাপসা ঠেকল। ভেতর থেকে একটি করুণ সুরে বাক্য বেরিয়ে আসে, এই সমাজে সৌম্যদের ভালো থাকা যে মানা ইরাবতী। চলবে ইনশাআল্লাহ।